মুভির শুরুটা হয় মহালক্ষ্মীপুরমে। আমাদের দুজন বাচ্চাকে দেখানো হয়। ছেলেটির নাম রবি এবং মেয়েটির নাম শাইলু। তারা দুজন খেলাধুলা করে বাড়ি ফিরছে। তারা দুজন একে অপরের খুব ভালো বন্ধু এবং একে অপরের সুখ দুঃখের সঙ্গীও বটে। একদিকে রবির মা বেঁচে নেই, সে তার বাবার সঙ্গেই থাকে, আর তার বাবা এক ধরনের রুক্ষ স্বভাবের মানুষ। মায়ের মমতা ছাড়া একটা বাচ্চার ভালোবাসা থেকে বঞ্চিত থাকবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে শাইলুর মাও বেঁচে নেই, তার বাবা দ্বিতীয় বিয়ে করেছে এবং নতুন স্ত্রীকে নিয়ে অন্য গ্রামে থাকে। শাইলু এখানে তার নানির সঙ্গে থাকে। যাই হোক, রবি আর শাইলু গ্রামের মেলার শেষ দিনে গিয়েছিল, সেখানে তারা ছবিও তুলেছিল। রবি তখন বলে যে শাইলু কাজল লাগায়নি কেন, এজন্য নাকি শাইলুকে ভালো লাগছিল না। উত্তরে শাইলু বলে তার কাজলটি শেষ হয়ে গিয়েছিল বলে সে লাগাতে পারেনি। রবি বলে সে জানতো যে এমনটা হবে, তাই সে রাতের বেলা মহালক্ষ্মীর মন্দিরে গিয়েছিল এবং সেখানে দেওয়ালে লাগানো কালি নিয়ে এসেছে। এরপর সে তার সঙ্গে থাকা নারকেল তেল মিশিয়ে কাজল বানিয়েছে। এতে করে শাইলু খুব খুশি হয় এবং জিজ্ঞেস করে যে রাতের বেলা তোমার ভয় লাগেনি? রবি বলে ভয় তো লেগেছিল, কিন্তু শাইলুর জন্য, তার খুশির জন্য সে যে কোনো কিছু করতে পারে। এরপর তারা দুজন নিজেদের বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু পথে তারা একটি কুয়োর মধ্যে একটি কুকুরের বাচ্চাকে আটকে থাকতে দেখে। দেখা মাত্র দুজনেরই মন গলে যায়। এরপর তারা কোনোভাবে সেটিকে উদ্ধার করে বাইরে বের করে আনে। এমনকি শাইলু ওই কুকুরের বাচ্চাটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। এদিকে শাইলুর নানির বাড়িতে তার বাবা নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে এসেছে। আসলে সে তার স্ত্রীর কথাতেই চলে, আর ওই স্ত্রী তাকে শাইলুকে এখানে রেখে অন্য একটি গ্রামে গিয়ে থাকার কথা বলেছিল। পাশাপাশি শাইলুর বাবাও তাকে নিজের সন্তানের তুলনায় বেশি ভালোবাসত। এবার তারা আসলে শাইলুর নানির কাছে তার মেয়ে অর্থাৎ শাইলুর মায়ের জমি বিক্রি করার কথা বলতে এসেছিল, কিন্তু শাইলুর নানু একেবারে পরিষ্কারভাবে না করে দেয়, কারণ তার মেয়ে সেই জমিটি শাইলুর ভবিষ্যতের জন্য রেখে গিয়েছিল এবং তিনি সেই জমি শাইলুকেই দেবেন। একসময় তারা জোর করতে থাকে, কিন্তু শাইলুর নানি জমি বিক্রি করতে রাজি হচ্ছেন না। যাই হোক, এরপর শাইলুর বাবা রাগ করে সেখান থেকে চলে যায়। শাইলুরও তার সঙ্গে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার সেই ইচ্ছা পূরণ না হওয়ায় তার মনটাও ভেঙে যায়। সে নিজের কষ্টকে চেপে রাখে। তখন তার নানি তাকে সামলানোর চেষ্টা করে। শাইলু মূলত তার বাবাকে খুব ভালোবাসত, কিন্তু তার বাবা তাকে একদমই ভালোবাসত না। এরপর শাইলু মহালক্ষ্মী মন্দিরেও যায়। সেখানে তার সঙ্গে রবির দেখা হয়। রবি তাকে সান্ত্বনা দেয়, তাকে সামলায় এবং তার সঙ্গে মন্দিরের প্রদীপও জ্বালায়। কিন্তু ঠিক তখনই রবির বাবা এসে পড়ে। আসলে সে রবিকে বিরিয়ে আনতে পাঠিয়েছিল। এখানে এসে সে রবির উপর রাগারাগিও করে। এতে রবি রাগ করে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায়। এরপর শাইলুও নিজের বাড়িতে ফিরে আসে। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই, এক সকালে তার নানি যখন তার রুমে যায়, তখন শাইলুকে খুব চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে, কারণ শাইলুর প্রথম পিরিয়ড শুরু হয়ে গেছে। এই জন্য শাইলু অনেক টেনশনে পড়ে গেছে। তার নানিও শাইলুর বাবাকে কল করে যে তারা যেন এখানে চলে আসে। আর সাধারণত মেয়েদের প্রথম পিরিয়ড শুরু হলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেটা বাবারাই করে থাকে। কিন্তু শাইলুর বাবা তো একজন খারাপ ব্যক্তি, তাই সে সরাসরি সেখানে আসতে অস্বীকৃতি জানায়। যে জন্য নানি শাইলুকে সামলায়, তাকে বোঝায় যে সে যেন চিন্তা না করে এবং এই ব্যথা সহ্য করতে শেখে, কারণ এটা মেয়েদের জীবনের একটা অংশ, যেটাকে সে অভিশাপ বা আশীর্বাদ যে কোনো কিছু মনে করতে পারে। এটা তাদের জীবনের খুব স্বাভাবিক একটি বিষয়। এরপর এক রাতে গ্রামের মধ্যে হঠাৎ করে হইচই পড়ে যায়, কারণ রবিদের বাড়িতে আগুন লেগে গিয়েছে, যে জন্য তারা দুজনই আগুনে পুড়ে মারা যায়। এ তো শাইলুও খুব কষ্ট পায়, কারণ তার সুখ দুঃখ এবং কষ্ট বোঝার মতো আপন মানুষ ছিল মাত্র দুজন, একজন তার নানি আর অন্যজন রবি। আর আজ রবি দুনিয়া থেকে চলে গেল, যে জন্য শাইলু একবারে ভেঙে পড়ে। এরপর সিন চলে যায় 10 বছর পর। অক্টোবর মাসের মঙ্গলবার রাত 1:01। আমরা একটি কুকুরকে এদিক ওদিক দৌড়াতে দেখতে পাই। আপাতত আমরা শুধু একটা জিনিস বুঝতে পারি যে এই গ্রামের মধ্যে ইভিল কিছু ঘটতে যাচ্ছে, কারণ ঠিক তখনই আমরা একজন মহিলাকে দেখতে পাই, ট্রেডিশনাল পোশাক পরা এবং পায়ে ঘুঙুর বাঁধা। সে কোনো এক পূজার প্রস্তুতি নিচ্ছে। তার 2 হাত এবং তার মাথার উপর আগুন রাখা ছিল এবং সে এদিক ওদিক দৌড়াচ্ছিল। এরপর সকালবেলা আমরা গ্রামের কিছু মানুষকে দেখতে পাই, যারা একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে। সেই দেয়ালের উপর কিছু একটা লেখা ছিল। এবার গ্রামের আরও 2জন মানুষ এখানে আসে, যাদের নাম কাশি এবং পুল্লি। তারা দুজনই বন্ধু। পুল্লি মূলত অন্ধ, তাই কাশি তাকে পড়ে পড়ে সব কিছু শোনাচ্ছিল। দেয়ালের উপর লেখা ছিল যে পেছনের গলির শ্যামলার স্বামী, যার নাম মচ্চি রাজু, ছোট প্রতাপ রাজুর পাশের বাড়ির ড্যানিয়েলের স্ত্রী মেরির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। গ্রামের মানুষদেরকে জানানোর জন্যই মূলত এটি লেখা হয়েছে। ঠিক তখনই সেখানে ড্যানিয়েল এসে পড়ে। সে সারা রাত ধরে খেতে পানি দিচ্ছিল। কাশি তাকে দেওয়ালে লেখা সেই কথার ব্যাপারে জানায়। এরপর ড্যানিয়েল রাগের মাথায় তার স্ত্রীকে মারতে মারতে বাড়ির দিকে নিয়ে যায়। এরপরে আমরা গ্রামের সেই পুরনো কুয়াটিকে দেখতে পাই, যেখানে মুভির শুরুতে শাইলি এবং রবি একটি কুকুরের বাচ্চাকে পেয়েছিল। সেই কুয়ার কাছে একজন লোক এসেই
সেখানে তাকিয়ে দেখতে পায় চারপাশে অনেকগুলো প্রজাপতি উঠছে। এরপর সে সেখানে দুজন মানুষের মৃতদেহ দেখতে পায়। তারা দুজনেই মূলত কীটনাশক খেয়ে আত্মহনন করেছিল। আর এই দুজন হলো মেরি এবং প্রতাপ রাজু। ধীরে ধীরে সেখানে গ্রামের মানুষের ভিড় বাড়তে থাকে। সবাই ভাবছিল এত বড় একটা ঘটনা এখানে কিভাবে ঘটল। ঠিক তখনই গ্রামের নতুন এসআই মায়াও সেখানে উপস্থিত হয়। সে ক্রাইম সিন তদন্ত করতে শুরু করে। গ্রামের মানুষগুলো যাই বলুক না কেন, পুলিশ তো সত্যের কাছে পৌঁছানোর রাস্তা ঠিকই খুঁজে নেয়। তাই প্রথমে সে ক্রাইম সিনের ফটো তুলতে বলে। এর জন্য গ্রামেরই একজন ফটোগ্রাফার শিবা সেখানে সে ছবি তোলা শুরু করে। এরপর মায়া এই দুজনের মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠাতে বলে, কিন্তু গ্রামের লোকজন তাকে আটকে দেয়। কারণ এর আগে তাদের জমিদার প্রকাশের অনুমতি নিতে হবে, কারণ তার অনুমতি ছাড়া এখানে একটা পাতাও নড়তে পারবে না। ঠিক তখনই আমরা জমিদার প্রকাশকে দেখতে পাই। সে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করছে, কিন্তু পরক্ষণেই তার বাবার ছবির উপর চৌটি দিয়ে মারতে শুরু করে। ঠিক তখনই আমরা জমিদার প্রকাশ, কারণ তার বাবা একসময় খুব ভালো একজন মানুষ ছিলেন। তিনি গ্রামের মানুষের সেবার জন্য অনেক কিছু দানও করে দিয়েছিলেন। আর প্রকাশের জন্য শুধু এই বাড়ি এবং এই জরাজীর্ণ গাড়ি রেখে গেছে। এ কারণে প্রকাশ তার বাবার উপর ক্ষিপ্ত, তাকে ঘৃণা করে। তাই সে সবসময় তার বাবাকে নানা কথা শুনিয়ে থাকে। ঠিক তখনই তার স্ত্রী রাজেশ্বরী আরতির থালা নিয়ে সেখানে আসে। কিন্তু প্রকাশ একজন বড় মাপের নাস্তিকও বটে। সে ঈশ্বরে একটুও বিশ্বাস করে না। পাশাপাশি সে বেশ রুক্ষ, অহংকারী এবং নোংরা স্বভাবের একজন মানুষ। এরপর সে ক্রাইম সিনে আসে এবং সব কিছু দেখে। আর মায়া যখনই ওই মৃতদেহগুলো পোস্টমর্টমের জন্য পাঠাতে বলছিল, সে পরিষ্কারভাবে না করে দেয় এবং বলে এটা একেবারে সোজাসাপটা কেস। এই দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, যেটা কেউ জেনে গিয়ে হয়তোবা দেয়ালের উপর লিখেছিল। লজ্জার কারণে দুজনে কীটনাশক খেয়ে আত্মহনন করেছে। এখানে কোনো মার্ডারের অ্যাঙ্গেলই নেই, তাই এটুকু লিখে কেসটিকে ক্লোজ করে দেওয়া উচিত। এটা বলে সে চলে যায়। অর্থাৎ এখানে সে নিজের জমিদারি দেখাচ্ছিল। যাই হোক, এরপর মেরির মৃতদেহ কবর দেওয়া হয়। অন্যদিকে প্রতাপ রাজুর মৃতদেহ শেষকৃত্য করা হয়। আর ঠিক তখনই আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই, যে মহালক্ষ্মী মাতার মুখোশ পরে তার চিতার পাশে দাঁড়িয়ে আছে। এরপরের দৃশ্যে আমরা কালীকে দেখতে পাই। সে গ্রামের এক দোকানদার মহিলার নাগমণির সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে পুল্লিও চলে আসে। এরপর তারা দুজন গ্রামের ডাক্তার বিশ্বনাথকে দেখতে পায়, যিনি তার ক্লিনিকের দিকে যাচ্ছিলেন। তারা ডাক্তার বিশ্বনাথকে নিয়ে বেশ কিছু কথা বলে, যে তিনি একসময় খুব প্রেমিক স্বভাবের ছিল আর তার মেয়েও অনেক আগে মারা গিয়েছে। এরপর ডাক্তার তার ক্লিনিকে চলে আসে। সেখানে এক দম্পতি তাদের মেয়েকে চেক আপ করাতে নিয়ে এসেছিল। মেয়েটির জন্ডিস হয়েছিল, যার চিকিৎসা শুধু শহরেই সম্ভব। তাই ডাক্তার তাদের শহরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সেই দম্পতির কাছে এত টাকা না থাকায় ডাক্তার নিজের থেকে কিছু টাকা দিয়ে তাদের মেয়ের চিকিৎসা করতে বলে। এরপর আমরা নানি নামের একটি ছেলেকে দেখতে পাই। সে তার এক বন্ধুর সঙ্গে গ্রামের মধ্যে দিয়ে বিয়ের দাওয়াতের নিমন্ত্রণপত্র বিলি করতে যাচ্ছিল। সে গুর্জা নামের এক ব্যক্তির বাড়িতেও যায়, কিন্তু গুর্জা তখন বাড়িতে নেই। তবে নানির গুর্জার বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তাই সে তার সঙ্গে একটু রোমান্স করে সেখান থেকে ফিরে যেতে শুরু করে। কিন্তু পথের মধ্যে তার সঙ্গে গুর্জার সঙ্গে দেখা হয়ে যায়, আর নানি তাকে বিয়ের নিমন্ত্রণ পত্র দিয়ে দেয়। এরপর আমরা সে বিয়ের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে গ্রামের সবাই উপস্থিত ছিল। সেখানে গুর্জা তার বন্ধুদের সঙ্গে ওই বিষয় নিয়ে আলোচনা করছিল। সে বলছিল দেওয়ালের উপর ওই কথাগুলো নিশ্চয়ই কি লিখেছে, কারণ সে গ্রামে আগের মেলাতেও মারামারি করত, যার কারণে গ্রামের মেলা বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে নানি বাসুর খুব ভালো বন্ধু ছিল। সে বাসুকে এই কথাটা জানিয়ে দেয়। আর এরপর বাসুর গুর্জার সঙ্গে ঝামেলা শুরু হয়। আর একে একে এখানে থাকা সবাই একে অন্যের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। সামান্য বিষয় নিয়ে হাতাহাতি শুরু হয়ে যায়। এর মধ্যে রাজেশ্বরী সেখানে চলে আসে, আর জমিদারের ভয়ে সবাই থেমে যায়। কিন্তু রাজেশ্বরী সেখান থেকে চলে যেতেই সবাই আবার মারামারি শুরু করে। এরপর গ্রামের বয়স্ক লোকেরাও কোনোভাবে তাদেরকে থামিয়ে দেয়। এরপর আমাদের গ্রামের পণ্ডিতকে দেখানো হয়। সেখানে তার স্ত্রী গ্রামের মেলা নিয়ে কথা বলছে, যেটা গত 2 বছর ধরে হচ্ছে না। তখন পণ্ডিত বলে যে সে এই ব্যাপারে জমিদারের সঙ্গে কথা বলবে। এমনকি সে জমিদারের সঙ্গে দেখাও করে এবং মেলা আয়োজনের ব্যাপারে তার সঙ্গে কথা বলে। পাশাপাশি মন্দিরে পেন্টিংয়ের জন্য চাঁদাও চায়। কিন্তু জমিদার তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে বের করে দেয়। কিন্তু রাজেশ্বরী তাকে থামিয়ে কিছু টাকা দেয়। তখন পণ্ডিত তাকে মেলার ব্যাপারে জানায় যে সোমবার রাতে মেলা শুরু হবে এবং মঙ্গলবার রাতে অখণ্ড জ্যোতি জ্বালিয়ে পূজা সম্পন্ন করা হবে, কারণ মহালক্ষ্মী মাতার পছন্দের দিন হলো মঙ্গলবার। এদিকে প্রকাশ রাজেশ্বরীর ওপর বেশ রেগে যায়, কারণ সে পণ্ডিতকে টাকা কেন দিয়েছে। তখন রাজেশ্বরী বলে এটাই পরিবারের সম্মানের ব্যাপার, আর সেই সম্মান তাদের বজায় রাখতে হবে, আর সেই কারণেই মূলত সে পণ্ডিতকে টাকা দিয়েছে। এর মধ্যে আমরা মায়াকে দেখতে পাই। মায়া কোথাও যাচ্ছিল এবং কনস্টেবলের সঙ্গে এই কেস নিয়ে কথা বলছিল। ঠিক তখনই সে কলার বাগানের মধ্যে সেই একই রকম মুখোশ পরা ব্যক্তিকে দেখতে পায়। কিন্তু হঠাৎ করে সেই ব্যক্তি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।
তখন কনস্টেবল তাকে বলে যে এটা মায়ের মনের ভুল। সিন চলে যায় মেলার উৎসবে। সেখানে পুরো গ্রামের মানুষ উপস্থিত ছিল। সবাই নাচ গান করে আনন্দ করছিল এবং উৎসব উদযাপন করছিল। কিন্তু অন্যদিকে সে মুখোশ পরা ব্যক্তি একা একাই নাচছিল। সে আনন্দ করছে, নানা রকম রিচুয়াল করছে। এরপর মন্দিরের অখণ্ড জ্যোতি জ্বালানো হয়, আর সাথে সাথে ওই ব্যক্তি থেমে যায়। এরপর রাতের বেলা আমরা সেই একই ট্রেডিশনাল পোশাক পরা মহিলাকে পূজার জন্য প্রস্তুত অবস্থায় আগুন নিয়ে দৌড়াতে দেখতে পাই। সেখানেই সেই কুকুরটিকেও এদিক ওদিক দৌড়াতে দেখা যায়। আর এর পরবর্তী দিন গ্রামের মানুষ দেওয়ালের উপর আরও একটি মেসেজ লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, বড় মন্দিরের গলির মুন্সির শ্যালক কৃষ্ণার সঙ্গে সুরির স্ত্রী অর্থাৎ দোকানদার নাগমণির অবৈধ সম্পর্ক রয়েছে। গ্রামের মানুষদের বিষয়টি বোঝার জন্য বলা হচ্ছে। এটা দেখে গ্রামের মানুষ আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। আর ঠিক তখনই একই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কৃষ্ণা এবং নাগমণির মৃতদেহ পাওয়া যায়। আর এরপরে সবাই বেশ আতঙ্কিত এবং চিন্তিত হয়ে পড়ে। মূলত নাগমণি ছিল সেই মহিলা যার সঙ্গে কাশি ফ্লার্ট করছিল। এরপর ঘটনাস্থল থেকে ওই দেহ দুটি নামানো হয়। মায়াও সেখানে আসে এবং তদন্ত শুরু করে, পাশাপাশি গ্রামের লোকজনের সঙ্গেও কথা বলে। ঠিক তখনই সেখানে প্রকাশ এসে পড়ে। মায়া তখন তাকে পরিষ্কারভাবে বলে দেয় এটা কোনো আত্মহননের ঘটনা নয়, বরং তাদের মধ্যে এমন কেউ রয়েছে যে গ্রামের সবার ব্যাপারে আগে থেকে জানে এবং সেই ব্যক্তি দেয়ালের উপর তাদের সম্পর্কে লিখে তাদেরকে মেরে ফেলছে। এটা কোনোভাবেই আত্মহনন নয়, কারণ যারা মারা গেছে তাদের নিচে কোনো টুল নেই বা এই ধরনের কিছুই ছিল না, অর্থাৎ তাদেরকেও খুন করে এখানে ঝুলিয়ে দিয়েছে। মায়া কনস্টেবলের সঙ্গে কথা বলে, কারণ মায়ের সবার উপর সন্দেহ হচ্ছিল। সে বুঝতে পারছিল যে কোনো একজন খুনি মানুষের ভিড়ের মধ্যে লুকিয়ে আছে এবং সে তাকে খুঁজে বের করবেই। তবে এই লোকটা খুবই চালাক, কারণ সে কোনো প্রমাণই রেখে যাচ্ছে না। এমনকি সে মেরির মৃতদেহটাও সরিয়ে গায়েব করে দিয়েছে। তবে নাগমণি এবং কৃষ্ণার মৃতদেহ তাদের কাছে ছিল, যেগুলো ফরেন্সিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এরপর আমরা গ্রামের মানুষদেরকে দেখতে পাই যারা একটি পঞ্চায়েত বসিয়েছে। সেখানের মুখিয়া এবং গ্রামের বাকি লোকেরা আলোচনা করছিল যে এসব কি হচ্ছে, কিভাবে হচ্ছে, মানুষ কিভাবে মারা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা নিজেরা আত্মহনন করছে, অথচ তাদের অ্যাফেয়ার সম্পর্কে কেউ দেয়ালের উপর লিখে চলে যাচ্ছে। তাদের এখন ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। গ্রামের পণ্ডিত তখন বলে এই সকল মৃত্যু হচ্ছে মহালক্ষ্মীর পছন্দের দিন, অর্থাৎ মঙ্গলবারে। এমনকি জমিদারের দাদার সময়েও এমন কিছু ঘটেছিল। তখন কিছু মানুষ রক্ত বমি করে মারা গিয়েছিল। সে সময় তারা বড় করে একটি পূজার আয়োজন করেছিল এবং দেবীর রৌদ্ররূপকে শান্ত করে তার সৌম্যরূপ মন্দিরে প্রতিষ্ঠা করেছিল। আর এবারও একই কাজ করতে হবে। তবে কিছু মানুষ এর সঙ্গে একমত হচ্ছে না। পাশাপাশি আমরা জানি যে এখানকার মুখিয়াও আগে থেকে একজন নাস্তিক ছিল। সেখানের কিছু মানুষ একটা বিষয় লক্ষ্য করে যে ঘটনাগুলো যেহেতু মঙ্গলবারে ঘটছে, তাই এর সঙ্গে মঙ্গলবারের কোনো সম্পর্ক থাকতেই পারে। তো এর মধ্যে সেখান দিয়ে কনস্টেবল যাচ্ছিল। সে তাদের বলে যে এসআই আসল অপরাধী, যার কারণে মায়ের পুরো গ্রামের উপরই সন্দেহ রয়েছে। যদিও এখানে সবাই মায়ের উপর সন্দেহ করছিল, কারণ সে আসার পর থেকে এই সকল ঘটনা ঘটতে শুরু করেছে। যে জন্য গ্রামের মানুষ ঘোষণা করে যে আগামীকাল মঙ্গলবার, আর যেহেতু মঙ্গলবারে মানুষ মারা যাচ্ছে, তাই কেউ যেন নিজের বাড়ি থেকে বাইরে না বের হয়। এদিকে রাতের বেলা দেয়ালে যে ব্যক্তি লিখছে তাকে খুঁজে বের করার জন্য একটি দল গ্রামের মধ্যে জায়গায় জায়গায় ঘুরতে শুরু করে। আর অবশেষে তারা একজন লোককে দেয়ালের উপর কিছু লিখতে দেখতে পায়। গ্রামবাসী তার পিছুও নেয়, এমনকি অনেক দৌড়াদৌড়ির পর শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। আর সে অন্য কেউ নয়, নানি, যে জন্য নানিকে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে ডাক্তার বিশ্বনাথ শহর থেকে গ্রামে ফিরছিল। তিনি নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি কোনো এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজের পিছু নিতে নিতে সে গ্রামের পুরনো কুয়ার কাছে পৌঁছে যায়। আর সেখানে তিনি একজন ভূতকে বসে থাকতে দেখে। সেটা দেখে সে প্রচণ্ড ভয় পায়। আর সে যে ভূতটি দেখেছে সে অন্য কেউ নয়, শাইলু। অর্থাৎ মুভির শুরুতে আমরা যে শাইলুকে দেখেছিলাম, সেই শাইলুকে এবার সেখানে দেখতে পেয়েছে। আর এখান থেকে সিন চলে যায় এই ঘটনার 18 মাস পূর্বে। শাইলুর ব্যাপার আমরা আগেই জেনেছি যে সে তার নানি এবং সেই কুকুরটির সঙ্গে এখানে থাকতো, যেটাকে সে ছোটবেলায় এই কুয়ার মধ্যে পেয়েছিল। আর এই কুকুরটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। এতক্ষণ আমরা যেই কুকুরটিকে এদিক ওদিক দৌড়াতে দেখছিলাম, আসলে সেটাই এই কুকুর। এখানে আমাদের দেখানো হয় শাইলু অনেক বড় হয়ে গেছে, কলেজে পড়াশোনা করছে। সেখানেই তার সঙ্গে মদন নামের একজন প্রফেসরের দেখা হয়। শাইলু মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে, এমনকি একসময় শুধু তার কথাই ভাবতে থাকে। তবে শাইলুর অদ্ভুত ধরনের একটা সমস্যা ছিল। তার মধ্যে হঠাৎ করে খিঁচুনি বা অস্বাভাবিক ধরনের অ্যাটাক হতো। তার শরীর কাঁপতে শুরু করত, সে ছটফট করতে থাকতো, তার শিরাগুলো ফুলে উঠত এবং ভীষণের মধ্যে সে প্রচুর প্রজাপতি উঠতে দেখতে পেত। তবে কোনোভাবে সে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করে যেত। এর মধ্যে একদিন শাইলু প্রফেসর মদনের বাড়িতে তাকে পায়েস খাওয়াতে যায়। সেদিন আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
সেখানে মদন তার সঙ্গে কিছুক্ষণ কথাও বলে এবং তাকে রোমিও অ্যান্ড জুলিয়েটের গল্প শোনায়। তারা দুজন একে অপরকে বেশ পছন্দ করত। এরপর তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে যায় এবং একে অন্যকে ভালোবাসতে শুরু করে। তারা অনেকটা সময় একসঙ্গে কাটায়, আর এভাবেই তাদের হাসি খুশির দিনগুলো কাটছিল। শাইলু দেখতে বেশ সুন্দরী, তাই গ্রামের অন্য ছেলেরাও তার আশেপাশে ঘোরাঘুরি করত। এরপর একদিন শাইলু লক্ষ্য করে মদন কলেজে আসেনি। সে তার বাড়িতেও যায়, সেখানেও নেই, দরজায় তালা লাগানো। কয়েকদিন পর অবশ্য মদন কলেজে আসে, আর এবার তার সঙ্গে তার স্ত্রীও আছে। আসলে মদন গত 3 বছর ধরে এই মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত ছিল এবং সম্প্রতি তাকে বিয়ে করেছে। কিন্তু এই সমস্ত কথা সে শাইলুকে কিছুই জানায়নি। অর্থাৎ শাইলুকে সে ধোঁকা দিচ্ছিল, এমনকি নিজের স্ত্রীর সাথে চিট করছিল। মদনের এই ধোঁকা খেয়ে শাইলুর উপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ে। সে মদনের সঙ্গে কথা বলার চেষ্টাও করে, কিন্তু মদন তাকে অপমান করে এবং এমন কিছু বলে যার কারণে শাইলু ভীষণভাবে কষ্ট পায়। আর এরপর যখন বাড়িতে ফিরে তখন যেটা হয় তার জন্য শাইলু মোটেও প্রস্তুত ছিল না, কারণ তার নানি আর নেই, যে জন্য শাইলু একেবারে ভেঙে পড়ে। যাকে সে ভালোবেসেছিল সে তাকে ধোঁকা দিয়ে চলে গেছে, আর যারা তাকে ভালোবাসত তারাও এখন বেঁচে নেই। এদিকে তার বাবারও তার প্রতি কোনো আগ্রহ নেই, সে এখনও শুধু জমির পেছনে পড়ে আছে। তাই শাইলু তার বাবার মুখের উপর জমির কাগজগুলো ছুঁড়ে দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। আর এরপরই তার বাবা সেই সম্পর্ক ছিন্ন করে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে শাইলু ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সে যে কোনো সময় কাঁদতে শুরু করত, চিৎকার করত, আবার সবসময় মদনের কথা মনে করত। পাশাপাশি তার সে অ্যাটাকও বারবার হতে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছিল। এভাবে একদিন সে একা চুপ করে বসেছিল। তখনই গ্রামের এক ছেলে তার কাছে আসে, আর শাইলু ওই ছেলেটির মধ্যে মদনকে দেখতে পায়, যে জন্য ওই ছেলেটির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যায়। আর এভাবেই এই বিষয়টা শুরু হয়। যখনই শাইলু সেই অ্যাটাক হতো সে ওই সময় পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলত, আর জ্ঞান ফেরার পর দেখা যেত সে কোনো না কোনো মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত ছিল। শাইলু নিজেকে এই ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেত। শাইলুও ভীষণভাবে কষ্ট পেত, কারণ সেগুলো করতে চাইতো না, কিন্তু এমনটা হয়ে যাচ্ছিল। সে কোনোভাবে বুঝতে পারছিল না সে কার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, কার সঙ্গে ফিজিক্যাল করছে, কারণ তার কাছে সবসময় মনে হতো সে মদনের সঙ্গে করছে। এখন শাইলুর কাছে আর কোনো কিছু অবশিষ্ট নেই, তাই নিজের দৈনন্দিন খরচ চালানোর জন্য সে একটি কাঠের ফ্যাক্টরিতে কাজ করতে চায়। এদিকে গ্রামের মানুষও তাকে খারাপ চোখে দেখতে শুরু করে। পাশাপাশি সে যার সঙ্গে ঘনিষ্ঠ হতো তাকে নিয়েও গ্রামের মধ্যে আলোচনা হতো। সবাই বলতো শাইলু একটা নোংরা মেয়ে। এরপর একদিন সে যখন বাসে করে কোথাও যাচ্ছিল তার পাশে একজন ছেলে বসেছিল। বাসের ঝাঁকুনির কারণে ছেলেটির সঙ্গে তার ধাক্কা লাগে, আর তখনই শাইলু আবার সে অ্যাটাকের মতো অবস্থায় চলে যায়। অদ্ভুতভাবে উত্তেজিত হয়ে পড়ে। নিজেকে ঠিক করার জন্য সে নিজের হাতে বাঁধা একটি ইলাস্টিক ব্যান্ড টেনে নিজের হাতেই বারবার মারতে থাকে, যাতে সে স্বাভাবিক হতে পারে। আর তার হাতে থাকা আঘাতের দাগগুলো দেখে আমরা বুঝতে পারি সে প্রায়ই নিজের এই অবস্থা থেকে বের হতে নিজেকে আঘাত করত। এরপর একদিন ফ্যাক্টরির মালিক তার কয়েকজন বন্ধুকে নিয়ে আসে। শাইলুকে নিয়ে যেহেতু নানা ধরনের কথা ছড়িয়ে পড়েছিল, তাই সে ওই লোকগুলোকে শাইলুর সঙ্গেও ফিজিক্যাল করার জন্য পাঠায়। কিন্তু তারা জানতো না যে শাইলু ইচ্ছা করে সব করে না, তাই শাইলু তাদের একেবারে পরিষ্কারভাবে না করে দেয়, এমনকি তাদেরকে চড়ও মারে। এতে করে ফ্যাক্টরির মালিক অনেক রেগে যায়, আর শাইলুর উপর চুরির মিথ্যা অভিযোগ দিয়ে তাকে অপমান করে ফ্যাক্টরি থেকে বের করে দেয়। এই সকল ঘটনায় শাইলু ভীষণভাবে ভেঙে পড়ে। সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত সেটাও করতে পারছে না, যে জন্য শাইলু নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে সে গ্রামের এক ছেলেকে ডেকে আনে এবং তাকে দিয়ে নিজেকে অনেক টর্চার করায়। এরপর যখনই সেই ছেলে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে যাবে তখনই শাইলু জোরে জোরে চিৎকার করতে শুরু করলে ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিজের এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে শাইলু পুরোপুরি এখন ভেঙে পড়েছে। সে শুধু কান্না করেই যাচ্ছিল। তখন সেই প্রজাপতিগুলোকেও সে চারপাশে দেখতে শুরু করে। এখন এই সকল ঘটনা আরও ঘন ঘন ঘটতে শুরু করেছে, এমনকি সে যে কোনো মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। ফলে গ্রামের মধ্যে তার সম্পর্কে আরও অনেক খারাপ কথা ছড়িয়ে পড়ছে। তো এর মধ্যে একদিন শাইলু সুন্দরভাবে সাজগুজ করে, কিন্তু ঠিক তখনই গ্রামের কয়েকজন মানুষ, যেমন প্রতাপ রাজ্য, মেরি, নাগমণি, বিষ্ণু এবং আরও কয়েকজন তাকে জমিদারের কাছে নিয়ে যায়। কারণ তাদের মনে হচ্ছিল শাইলুর কারণে এলাকা নষ্ট হয়ে যাচ্ছে, গ্রামের পুরুষেরা তার কাছে যাচ্ছে, তাদের সংসার নষ্ট হবে, এই সেই বিভিন্ন কথা বলছে। যে জন্য জমিদার একসময় শাইলুকে গ্রামের বাইরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আসল পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা কেউই জানতো না। গ্রামের মানুষ একসময় শাইলুকে পাথর ছুঁড়তে ছুঁড়তে গ্রামের বাইরে দিয়ে আসে, আর এটা দেখে নাগমণি এবং ম্যারিও বেশ খুশি হয়। পরবর্তী দিন সবাই জানতে পারে শাইলু গ্রামের পুরনো কুয়ায় ঝাঁপ দিয়ে খনন করেছে। প্রতাপ রাজু তখন বলে ওর শেষকৃত্য করা হবে না,
ওকে যেন নদীতে ফেলে দেওয়া হয়। মানে শাইলু বেঁচে থাকা অবস্থায় অত্যাচার তো করাই হয়েছিল, মারা যাওয়ার পর তার লাশটাকেও ঠিকমতো শেষকৃত্য করা হয়নি। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। 1 সপ্তাহ যাবৎ নানি একই কথা বলে যাচ্ছিল যে সে কাউকে খুন করেনি, এমনকি সে আগে কখনো কোনো কিছু লেখেওনি। আসলে সে গিরিজার বোনকে ভালোবাসত, আর সেই কারণে সে দেয়ালের উপর তাদের দুজনের নাম লিখতে গিয়েছিল, যাতে সবাই জানতে পারে এবং তাদেরকে বিয়ে দিয়ে দেয়। কারণ সবাই ভাবতো যদি তাদের অ্যাফেয়ার সম্পর্কে দেয়ালে লেখা হয় তাহলে হয়তো তারাই পরে শিকার হতে পারে, তাই তার আগে তাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। কিন্তু এর মধ্যে নাগমণি এবং কৃষ্ণার পোস্টমর্টম রিপোর্টও এসে পড়ে। রিপোর্টটি দেখা মাত্রই মায়ের চোখ বড় বড় হয়ে যায়, কারণ এখানে সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এর মধ্যে কনস্টেবলও জানায় পুরো গ্রামের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে, বিশেষ করে বিশ্বনাথ ডাইনিকে দেখার পর থেকে। এরপর গ্রামের মানুষজন আলোচনা শুরু করে যে দেয়ালে লেখার লোকটি নানি নয়। আগের সোমবার গ্রামের ভেতরের দেয়ালে সেই লেখা পাওয়া গিয়েছিল, কিন্তু পরবর্তী মঙ্গলবার গ্রামের বাইরের দিকে সেই লেখা পাওয়া যায়। তাই এবার গ্রামের সবাই দল তৈরি করে। তারা গ্রামের ভেতরে বাইরে 2 জায়গাতেই ওই লোককে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এখানে তারা শুধু পুলিশের উপর কেসটা ছেড়ে দিচ্ছে না, নিজেরাও পরিশ্রম করছে। তো কথা মতো সবাই এদিক ওদিক খুঁজতে শুরু করে। আর তখনই আমরা সেই ট্রেডিশনাল পোশাক পরা মহিলাকেও দেখতে পাই। এখানে এই মহিলা আর কেউ নয়, পণ্ডিতের স্ত্রী। সে গ্রামের ভালো থাকার জন্য প্রতি মঙ্গলবার এই রিচুয়াল করে, কারণ মঙ্গলবারই মহালক্ষ্মীর সব থেকে পছন্দের দিন। আর এই রিচুয়ালটা সবার চোখের আড়ালে আগুন নিয়ে গ্রামের চারপাশে ঘোরার মাধ্যমে করা হতো। এর মধ্যে একজন মানুষ দেবীর রৌদ্র রূপ দেখতে পায়, এতে করে সে ভয় পেয়ে যায়, কিন্তু সবাই সেটাকে তার মনের ভুল বলে মনে করে। আবার এদিকে শাইলুর ওই কুকুরটিকেও দেখা যায় এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো সে কার পেছনে দৌড়াচ্ছে, নাকি কোনো অদৃশ্য শক্তির পিছে? তবে এর উত্তর আমরা খুব দ্রুত জানতে পারবো। এরপর গ্রামের মানুষ গ্রামের বাইরে কিছু একটা লেখা দেখতে পায়, কিন্তু আসলে এটা একটা ফাঁদ ছিল। কারণ কৌশলে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল, কারণ যে চিৎকারের আওয়াজ শুনে তাদেরকে সেখানে ডাকা হয়েছিল, সেই আওয়াজটা যে করেছিল সে তাদের গ্রামের কেউই না। এরপর আমরা গ্রামের মধ্যে ডাক্তারকে দেখতে পাই। আসলে এই ডক্টরই দেয়ালগুলোর উপর ওই মেসেজগুলো লিখছিল। এবার তিনিই লিখতে যাচ্ছিলেন। ঠিক তখনই এসআই মায়া চলে আসে। মায়া তার ডাইনির ব্যাপারে যে কথাগুলো শুনেছিল সেগুলোর কারণেই মূলত তার পিছু নিয়েছিল। আর তাকে সন্দেহ করার আরও একটি কারণ ছিল, নাগমণি এবং কৃষ্ণার মৃতদেহ থেকে নেশা জাতীয় দ্রব্য পাওয়া গিয়েছিল, যা একজন ডাক্তারই ব্যবহার করতে পারে। মায়া তাকে ধরার চেষ্টা করে, কিন্তু উল্টো ডাক্তারই তাকে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর যখন মায়ের জ্ঞান ফেরে, সে ডাক্তারের কাছে সত্যটা জানতে চায়। তখন ডাক্তার বলে সে এসব শাইলুর জন্য করছে। মায়ের কথা শাইলু তার ভালো মেয়ে ছিল না। তখন ডাক্তার তাকে আসলে কি ঘটেছিল সেটা বলতে শুরু করে। সে বলে যে আসলে এসব কোনো সত্যি ঘটনা। সে বলে যে গ্রামের লোকেরা যেমনটা বলছে সেটা সত্যি নয়, বরং এটা ছিল সমাজের একটা নোংরা চিন্তার ফল। আর এখানেই এই গল্পের আসল রহস্যগুলো একে একে খুলতে শুরু করে। শাইলুকে যখন কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল, অর্থাৎ ফ্যাক্টরি থেকে তাকে বের করে দেওয়া হলো, তখন সে একবারে ভেঙে পড়েছিল। এরপর তার সঙ্গে ডাক্তার দেখা হয়। ডাক্তার তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, তাকে বোঝায়, তার চিকিৎসা শুরু করে এবং সমস্যাগুলো পর্যবেক্ষণ করতে থাকে। সে মেডিকেল টেস্ট এবং ব্লাড টেস্টও করায়, কিন্তু তারপরও সে কিছুই বুঝতে পারছিল না, যে জন্য সে শাইলুকে একজন সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যায়। সেখানে কিছু পরীক্ষা করার পর ডক্টর জানায় যে শাইলুর হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার রয়েছে এবং সে একজন নিম্ফোম্যানিয়াক, যাকে শান্ত করাটা প্রয়োজন ছিল। এই কারণেই শাইলু যে কোনো মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যেত, কারণ তার এমন ধরনের অ্যাটাক হতো যেটা সে নিজে থামাতে পারত না। আর যখন সে ইচ্ছা শান্ত হয়ে যেত, সে নিজের স্বাভাবিক জ্ঞান ফিরে পেত, তখন সেই ঘটনার ট্রমা তাকে ভেতর থেকে আঘাত করত, যার ফলে সে আরও বেশি ভেঙে পড়ত। এ ধরনের মানুষরা প্রায় অপরাধবোধের কারণে নিজের জীবনও শেষ করে দিতে পারে, আর শাইলু সেটাও করতে যাচ্ছিল। এটা এক ধরনের মানসিক সমস্যা, যেটা শৈশবের কোনো ক্ষতি, একাকিত্বতা, চাইল্ডহুড ট্রমা অথবা অ্যাবিউজের কারণে হতে পারে। শাইলু নিজের দুঃখ কারোর সঙ্গে শেয়ারও করেনি, কিন্তু এখানে তার কাছে একটা সুযোগ ছিল। আর শাইলু এবার নিজের কষ্টের কথা বলতে শুরু করে। ডাক্তার তাকে নিজের মেয়ের মতো করে গ্রহণ করে নেয় এবং তাকে সুস্থ করে তোলার চেষ্টাও করতে থাকে, কিন্তু তার ভেতরে এখন একটা শূন্যতা ছিল যা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। তবে এবার এমন একজন তার জীবন এসেছে যে তাকে আবার তার হারানো সুখ ফিরিয়ে দিতে পারত এবং একাকিত্ব থেকে বের করে আনতে পারত। সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে আমরা বাসুকে দেখতে পাই। সে কোনো একটা জিনিসের পিছু নিতে নিতে একটি ক্ষেতের মধ্যে চলে আসে, আর সেখানে এসে সেই মুখোশ পরা মানুষটিকে দেখতে পায়। সেই ব্যক্তি বাসুর উপর হামলাও করে, কিন্তু বাসু তার হাত থেকে বেঁচে যায়। এরপর দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াইও হয়, আর এই লড়াইয়ের সময় বাসু তাকে ছুরিও মেরে বসে, কিন্তু শাইলুর কুকুর তাকে বাঁচিয়ে দেয়। এরপর সেই ব্যক্তি বাসুর শরীরের এপার ওপার করে একটি ত্রিশূল ঢুকিয়ে তাকে মেরেও ফেলে। আর আমরাও দেখতে পাই
যে মানুষটি একসময় শাইলুর জীবনে আবার সুখ ফিরিয়ে দিতে এসেছিল, সেই মানুষটি আজ মুখোশের আড়াল থেকে একের পর এক মানুষের জীবন নিচ্ছে। আর সে অন্য কেউ নয়, রবি। অর্থাৎ ছোটবেলায় রবি মারা যায়নি। আসলে ছোটবেলায় রবির বাবা শাইলুর সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল, অর্থাৎ তাকে মোলেস্ট করার চেষ্টা করেছিল। কিন্তু ঠিক তখনই রবি সেখানে চলে আসে আর শাইলু নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বাড়িতে চলে যায়। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটবেলা থেকেই শাইলুর সঙ্গে একের পর এক ট্রমার ঘটনা ঘটে আসছিল, আর সেই কারণে তার অসুস্থতা তৈরি হয়েছিল। তো এই ঘটনায় রবি তার বাবার উপর ভীষণ রেগে যায়। সে তার বাবাকে মারধর করে হত্যা করে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনের কারণে তার মুখেও দাগ হয়ে যায়। এরপর সে মন্দিরে যায়, সেখানে গিয়ে কাঁদতে শুরু করে। ঠিক তখনই তার কাছে মহালক্ষ্মী মাতার একটি মুখোশ উড়ে এসে পড়ে। সেই মুখোশটিকে সে নিজের পরিচয় বানিয়ে নেয়। এরপর সে অন্ধকারের মধ্যে সবার কাছ থেকে দূরে গিয়ে পরিচয় গোপন করে থাকতে শুরু করে। আর দূর থেকে শাইলুর উপর নজর রাখছিল। কিন্তু নিজের বাবা সেই নোংরা কাজের কারণে লজ্জায় সে আজ পর্যন্ত শাইলুর সামনে আসতে পারেনি। তবে অবশেষে বিশ্বনাথ রবিকে শাইলুর সঙ্গে দেখা করিয়ে দেয়। রবিকে দেখে শাইলু খুবই খুশি হয়, আবার একই সঙ্গে কষ্ট পায়, কারণ তার মনে হচ্ছিল সে আর পবিত্র নেই। কিন্তু রবি তাকে বলে যে তার কাছে শাইলু সবসময় একই রকম, এমনকি সে তাকে বিয়ে করতে চায়। পরবর্তী দিনই শাইলু বিশ্বনাথের সঙ্গে শহরে যায়, বিয়ের জিনিসপত্র কেনাকাটা করে। আর এর মধ্যে গ্রামের লোকজন শাইলুকে মারধর করে গ্রাম থেকে বের করে দেয়। আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন, শাইলু সেদিন সুন্দরভাবে তৈরি হচ্ছিল, আর তখনই গ্রামের লোকজন তাকে সারপাঞ্চের কাছে নিয়ে যায়। আসলে সে তখন বিয়ের প্রস্তুতি নিয়েছিল। সবাই বলেছিল যে শাইলু নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে। কিন্তু এখানেই গল্পের আসল রহস্যটা খুলে যায়। আসলে শাইলু নিজে আত্মহরণ করেনি, বরং তাকে 6 জন মিলে হত্যা করেছিল। আর সেই 6 জন হলো প্রতাপ, রাজু, মেরি, নাগমণি, কৃষ্ণা, বাসু, যাকে ইতিমধ্যে রবি শেষ করে দিয়েছে। আর শেষ ব্যক্তি হলো সারপাঞ্চের স্ত্রী, যাকে এতদিন সবাই দেবী মনে করে তার সামনে মাথা নত করত, অর্থাৎ রাজেশ্বরী। আর এবার রাজেশ্বরীকেও মারা হবে। এই সব কিছু প্রকাশ শুনে ফেলে। এরপর সে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর উপর চড়াও হয়, কিন্তু রাজেশ্বরী তাকে কাবু করে ফেলে। এরপর সে তার কাছে সত্যটা জানতে চায়। তখন জানা যায় যে রাজেশ্বরী আসলে বাসুর সঙ্গে অ্যাফেয়ার ছিল। একদিন শাইলু এই সব কিছু দেখে ফেলে, আর তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজেশ্বরী একটি প্ল্যান তৈরি করে। এই প্ল্যানের মধ্যে সে তার হয়ে কাজ করা লোকজন, অর্থাৎ প্রতাপ, মেরি, নাগমণি এবং কৃষ্ণাকেও রাজি করায়। এরপর তারা সবাই মিলে শাইলুর বিরুদ্ধে গ্রামের মধ্যে নোংরা নোংরা কথা ছড়াতে শুরু করে, যাতে শাইলুর সঙ্গে তারা যা খুশি করতে পারে। এবং সবাই বিশ্বাস করে নেয় যে শাইলু এমনিতে একটা খারাপ মেয়ে, তাই তার সঙ্গে এমনটাই হওয়া উচিত ছিল। এরপর যখন শাইলু বিয়ের জন্য তৈরি হচ্ছিল, তখন তাকে সারপাঞ্চের সামনে নিয়ে যাওয়া হয়, আর সারপাঞ্চ তাকে গ্রাম থেকে বের করে দেয়। শাইলু তো এমনিতে সেখান থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছিল। তার পরিকল্পনা ছিল রবিকে বিয়ে করে অনেক দূরে কোথাও গিয়ে থাকবে। সেখানে সে অনেক কান্নাকাটি করে, মিনতি করে, সবার কাছে দয়া ভিক্ষা চায়। কিন্তু সেই লোকগুলো তাকে ধরে ফেলে এবং মেরে কুয়ার মধ্যে ছুঁড়ে দেয়, যাতে রাজেশ্বরীর এই পাপের কথা কোনোদিনও আর সামনে না আসে। এদিকে প্রকাশের স্বভাব যেমনই হোক, সে ঈশ্বরে বিশ্বাস করুক বা না করুক, সে যতই রুক্ষ বা অহংকারী হোক, তার উদ্দেশ্য একবারই খারাপ ছিল না। তাই সে রাজেশ্বরীর পাপের শাস্তি দিতে তাকে আগুনে পুড়িয়ে শেষ করে দেয়। এদিকে আমরা রবিকেও দেখতে পাই। সে নিজেও তখন বেশ আহত হয়ে গিয়েছে। আর এরপর সে শাইলুর কথা মনে করে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবনও দিয়ে দেয়, কারণ সে শাইলুকে ভীষণ ভালোবাসত। পরবর্তী দিনই পুরো গ্রামের মানুষ প্রকাশের বাড়িতে আসে। মায়ও সেখানে উপস্থিত হয় এবং জিজ্ঞেস করে রাজেশ্বরী কিভাবে মারা গেল। এর উত্তরে প্রকাশ বলে গ্রামের ভালো থাকার জন্য সে নিজের জীবন উৎসর্গ করে নিজেকে মাতার কাছে সমর্পণ করেছে। এটা শুনে গ্রামের সবাই রাজেশ্বরীর জন্য কাঁদতে শুরু করে, তার জন্য জয়ধ্বনি দেয়। আর এরপরের দৃশ্যে ডাক্তার বিশ্বনাথ প্রকাশকে জিজ্ঞেস করে সে মিথ্যা কেন বলল। তখন প্রকাশ বলে যদি সে সত্যিটা সবাইকে বলে দিত, তাহলে গ্রামের মানুষ যাকে দেবী মনে করে তার উপর থেকে তাদের বিশ্বাস উঠে যেত। আর যদি বিশ্বাস ভেঙে যেত, তাহলে ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা, ভক্তি এবং বিশ্বাসও শেষ হয়ে যেত। তাই সে সত্যিটা লুকিয়েছে। কিন্তু এখানে আপনাদের মনেও হয়তো একটা প্রশ্ন এসেছে, সেদিন যখন শাইলুকে হত্যা করা হয়েছিল, সেদিন না ডাক্তার গ্রামের মধ্যে ছিল, না রবি গ্রামের মধ্যে ছিল। তাহলে তারা কিভাবে জানতে পারলো যে শাইলুকে হত্যা করা হয়েছে এবং কারা কারা এর সাথে জড়িত ছিল? ঠিক তখনই ডাক্তার মুচকি হাসে। আর আমরাও দেখতে পাই যে পুল্লি আসলে কোনোদিনও অন্ধ ছিল না। সে শুধু অন্ধর অভিনয় করত, যাতে সে সবার থেকে সাহায্য পায়। আর সেদিন সে কুয়ার কাছে বসে মদ খাচ্ছিল, অর্থাৎ যেদিন লোকজন শাইলুকে হত্যা করেছিল সেদিন সে সেখানে ছিল এবং পুরো ঘটনা নিজের চোখে দেখেছে। ঠিক পরবর্তী দিনই রবি এবং বিশ্বনাথকেও সে সত্যিটা জানিয়েছে। এইভাবেই তারা আসল সত্যটা জানতে পেরেছিল এবং এরপর তারা একে একে প্রতিশোধ নেয়। আর এখানেই মূলত মঙ্গলাভারাম মুভিটি শেষ হয়।
তো মুভিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।